আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার প্রিয় ছাত্রীরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমাদের উইন্টার ভ্যাকেশনের পরে আজকে তোমাদের সাথে আবারও আমি ক্লাস শুরু করছি। আমি শবনম আক্তার, সহযোগী অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজ। আজকের অনলাইন ক্লাসে আমি যাদেরকে স্বাগত জানাচ্ছি তারা হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রীদের। আমার প্রিয় ছাত্রীরা, তোমাদের সাথে আমি আলোচনা করেছিলাম 1935 সালের ভারত শাসন আইন নিয়ে। তো আমরা এই সিলেবাসের শেষ পর্যায়ে আছি। তো আজকে এই পর্যায়ে আমি আলোচনা করব তোমাদের সাথে আমি অতি গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে, সেটা হচ্ছে 1940 সালের লাহোর প্রস্তাব। এটা একটা ঐতিহাসিক এবং যুগান্তকারী একটা বিষয়, যেটা কি করেছিল পুরো ভারতীয় উপমহাদেশে হিন্দু মুসলিম দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে একটা পৃথক আবাসভূমি গঠনের যে বিষয়টা, সেটা কিন্তু এই 1940 সালের লাহোর প্রস্তাবের প্রেক্ষাপট থেকেই কিন্তু হয়। 1940 সালের লাহোর প্রস্তাবের আগে, অর্থাৎ এই প্রস্তাবটা দেওয়ার আগে যতগুলো ভারতের যে শাসনতান্ত্রিক অগ্রগতির ইতিহাসে যতগুলো শাসনতন্ত্র প্রণয়ন হয়েছিল, যতগুলো উদ্যোগ নেওয়া হয়েছিল, তা কিন্তু কোনোভাবেই ভারত উপমহাদেশের যে দুটো প্রধান যে জাতি হিন্দু এবং মুসলমান, তাদের কাউকেই সন্তুষ্ট করতে পারিনি। আমরা 1935 সালে ভারত শাসন আইনটাও আমরা পড়েছিলাম। তো সেখানে আমরা দেখেছিলাম যে এটাও কিন্তু হিন্দু মুসলিম কোনো সংখ্যাকেই কিন্তু এটা সন্তুষ্ট করতে পারিনি। তো আমরা সেই ক্ষেত্রে দেখি যে 1928 সালে যে নেহেরুর রিপোর্টটা হয়েছিল, সেই নেহেরুর রিপোর্টটাও কিন্তু কি করতে পারিনি, মুসলমানদের স্বার্থ বা দাবি দাওয়াকে সেটা স্বীকৃতি দেয়নি। অর্থাৎ এখানেও কিন্তু মুসলমানদের মধ্যে একটা অসন্তোষ আমরা দেখতে পাই। তো আমরা সেখানে দেখি যে মুসলিম লীগ, এই প্রেক্ষিতে মুসলিম লীগ যে নেতৃবৃন্দ যারা ছিলেন, তারা কিন্তু চিন্তা করেছেন যে মুসলমানদের যে দাবি দেওয়া, সেটা কিন্তু দাবি দেওয়াগুলো আদায়ের কোনো মানে ফলপ্রসূ কোনো উদ্যোগ কখনোই হচ্ছে না। তো সে প্রেক্ষিতে মুসলমান যে চিন্তাবিদরা, তারা চিন্তা করলেন যে 1928 সালের আগা খান উত্তর পশ্চিম ভারতে ও পূর্ব ভারতে মুসলমানদের জন্য কয়েকটি নেহেরু রিপোর্টটাকে সমালোচনা করে তারা চিন্তা করলেন যে 1928 সালের যে নেহেরু রিপোর্ট, সেটার প্রেক্ষিতেই তারা চিন্তা ভাবনা করলেন যে উত্তর পশ্চিম ভারত এবং পূর্ব ভারতের মুসলমানদের জন্য কয়েকটি স্বাধীন রাষ্ট্র গঠনের প্রস্তাব করতে হবে। 1930 সালে মহাকবি আল্লামা ইকবাল পাঞ্জাব, উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ, সিন্ধু প্রদেশ, বেলুচিস্তানের সমন্বয়ে একটি স্বাধীন মুসলিম রাষ্ট্র গঠনের প্রস্তাব করেন। কেউ কেউ মনে করে থাকেন যে আল্লামা ইকবাল পাকিস্তান সৃষ্টির জন্য যে ভাবনা, তার অগ্রনায়ক হিসেবে কাজ করেছেন। অপরদিকে 1933 সালে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র চৌধুরী রহমত আলী উত্তর পশ্চিম ভারতে মুসলমানদের জন্য পাকিস্তান নামক রাষ্ট্র গঠনের প্রস্তাব করেন। অর্থাৎ সব দিক বিবেচনায় আমরা দেখি যে 1928 সালে যে নেহেরু রিপোর্ট, বা আমরা তারও আগে আমরা যদি একটু পিছন ফিরে তাকাই, সেখানেও আমরা দেখব যে 1905 সালের যে বঙ্গভঙ্গ এবং সেটার যে রদ, সেটার প্রেক্ষিতেও কিন্তু মুসলমান জনগোষ্ঠীর মধ্যে একটা, মুসলমান যে নেতৃবৃন্দ, তাদের ভিতরে একটা অসন্তোষ কাজ করেছে। তারা কোনোভাবেই স্যাটিসফাইড হতে পারেনি যে তাদের জন্য অন্য কেউ ভাববে। অর্থাৎ তারা চিন্তা করেছে যে মুসলমানদের জন্যই, মুসলমানদের স্বার্থের জন্য মুসলমান নেতৃবৃন্দকেই কিন্তু কী করতে হবে, একটা অগ্রণী ভূমিকা পালন করতে হবে। এবং সেক্ষেত্রে তারা যে বিষয়টাকে প্রাধান্য দিয়েছে, সেটা হচ্ছে যে মুসলমানদের জন্য একটা স্বতন্ত্র আবাসভূমি। কিন্তু হিন্দু নেতৃবৃন্দ কিন্তু অলওয়েজ চিন্তা করেছে যে না, আমরা টোটাল ভারতীয় উপমহাদেশের মধ্যে আমরা একা নেতৃত্ব দেব, এবং সেই নেতৃত্বের আমরা সবার জন্য, সেই নেতৃত্বের উদ্দেশ্য হবে হিন্দু মুসলিম নির্বিশেষে সমগ্র জাতিগোষ্ঠীর জন্য আমরা একাই নেতৃত্ব দেব, একাই কাজ করব।
কিন্তু তাদের এই মানে চিন্তাভাবনা বা তাদের যে লক্ষ্য উদ্দেশ্য এবং তাদের যে কথাবার্তা, তাদের সাথে কাজের সাথে তাদের যে নির্ধারিত যে কর্মসূচিগুলো ছিল সেটাতে মুসলমান নেতৃবৃন্দ সন্তুষ্ট হতে পারে নাই বা মুসলমান জনগণের সেই আশা আকাঙ্ক্ষাকে তারা পূরণ করতে পারেনি। এর ফলশ্রুতিতেই কিন্তু আমরা দেখেছিলাম যে 1906 সালে মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় এবং মুসলিম লীগ প্রতিষ্ঠিত হওয়ার পরেও আমরা দেখি যে মুসলিম নেতৃবৃন্দ দেখেছেন যে 1911 সালে যে বঙ্গভঙ্গ রদ হয়েছে এটা কিন্তু কি করেছে, দুটো সম্প্রদায় বা দুটো জাতির মধ্যে কিন্তু তাদের মানসিক দূরত্বটাই বাড়িয়ে দিয়েছে। এরপর আমরা দেখি 1937 সালে যে নির্বাচন, লাহোর প্রস্তাবের পিছনে যে রাজনৈতিক ঘটনাগুলো কার্যকর ছিল তার পেছনে তার মধ্যে অন্যতম একটা হচ্ছে 1937 সালের নির্বাচন। 1937 সালের নির্বাচনে কংগ্রেসের বিপুল বিজয় ঘটে এবং মুসলিম লীগ পরাজিত হয়। মুসলিম লীগ 1935 সালের ভারত শাসন আইনের অধীন জারিকৃত নির্দেশনামা মোতাবেক কংগ্রেসের কাছে যৌথ মন্ত্রিসভা গঠনের প্রস্তাব রাখেন, কিন্তু পরিতাপের বিষয় হলো যে কংগ্রেস মুসলিম লীগের এই প্রস্তাব প্রত্যাখ্যান করে। ফলশ্রুতিতে কংগ্রেস এককভাবে 7টি প্রদেশে মন্ত্রিসভা গঠন করে। কংগ্রেস ক্ষমতাসীন হয়েই অত্যন্ত উগ্রবাদী আচরণ প্রদর্শন শুরু করে। কংগ্রেস শাসিত প্রদেশগুলোতে অফিস আদালত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কংগ্রেসি পতাকা উত্তোলন ও বন্দে মাতরম জাতীয় সঙ্গীত গাওয়া হয়। কংগ্রেসের রাষ্ট্রভাষা হিসেবে হিন্দি চালু করে। এতে মুসলমানরা উপলব্ধি করে যে কংগ্রেস ভারতবর্ষে তাদের হিন্দু জাতিগোষ্ঠীরই প্রতিনিধিত্ব করবে। সুতরাং এই প্রেক্ষিতে দেখা যায় যে ভারতের বিভিন্ন জায়গায় হিন্দু মুসলিমের সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধে। তাহলে বিষয়টা কিন্তু ধর্ম নিয়ে না, আমরা সাম্প্রদায়িক দাঙ্গা বলতেই কিন্তু বলছি যে এখানে বলছি ধর্মকেন্দ্রিক কোনো বিষয় নিয়ে এখানে হচ্ছে, এখানে কিন্তু ধর্মকেন্দ্রিক কোনো বিষয় নিয়ে, ধর্মীয় কোনো ইস্যু না, এটা হচ্ছে যে ধর্মভিত্তিক জাতি গোষ্ঠীর স্বার্থ সংক্রান্ত ইস্যু। অর্থাৎ সাম্প্রদায়িক দাঙ্গাটাকে কিন্তু মানে মনে করা হয় যে প্রথমে এটা হচ্ছে ধর্মীয় বিষয়, যে আমরা এই প্রসঙ্গে আমরা দেখি যে অনেকে বলে থাকেন যে ধর্ম মানুষের মধ্যে উত্তেজনা সৃষ্টি করছে, বিরোধ সৃষ্টি করছে, নট দ্যাট। এটা কিন্তু বিষয়টা হচ্ছে যে এখানে যে ধর্মভিত্তিক যে মানে ধর্মীয় যে জাতিগোষ্ঠী বা তাদের মধ্যে যে বিরোধটা সেটা কিন্তু ধর্মীয় বিষয় নিয়ে না, কোনো একটা ধর্মীয় ইস্যুতে না। সেই ইস্যুটা হচ্ছে কি যে সেই মানে সেই ধর্মের যে জাতিগোষ্ঠী আছে তাদের স্বার্থ সংক্রান্ত যে ইস্যুটা। এরপরে আমরা দেখি যে হিন্দু জাতীয়তাবাদের প্রভাব। 1937 সালে নির্বাচনের পর কংগ্রেস সভাপতি পণ্ডিত জওহরলাল নেহরু ঘোষণা করেন যে ভারত উপমহাদেশে কেবল দুটি দলের অস্তিত্ব লক্ষ্য করা যায়, একটি হচ্ছে কংগ্রেস এবং অপরটি হচ্ছে ব্রিটিশ সরকার। অপরাপর সব দলই কংগ্রেসের অন্তর্ভুক্ত। এটাও কিন্তু মুসলিম নেতৃবৃন্দকে মারাত্মকভাবে মর্মাহত করে। এরপরে আমরা দেখি যে লাহোর প্রস্তাবের যে বিষয়টা, অর্থাৎ লাহোর প্রস্তাবের যে মৌলিক যে বৈশিষ্ট্যগুলো সেগুলো নিয়ে আমরা একটু আলোচনা করি। লাহোর প্রস্তাবের মৌলিক বৈশিষ্ট্য বলতে যে আমরা কিন্তু কি বলবো যে প্রধান যে বিষয়টা সেটাই হচ্ছে কি যে মূল কথাটাই হচ্ছে এখানে যে মুসলিম সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে, অর্থাৎ ভারত উপমহাদেশের যে সকল অঞ্চলে মুসলিম সংখ্যাগরিষ্ঠ জনগণ বসবাস করে সেই মুসলিম জনগোষ্ঠীর ভিত্তিতে একটা পৃথক স্বাধীন রাষ্ট্র গঠনের যে বিষয়টা সেটা। তো আমরা দেখি যে এখানে বলা হয়েছে যে 1940 সালের 22শে মার্চ পাঞ্জাবের রাজধানী লাহোরে মোহাম্মদ আলী জিন্নাহর সভাপতিত্বে মুসলিম লীগের একটা অধিবেশন শুরু হয়। তো সেই উদ্বোধনী ভাষণে মোহাম্মদ আলী জিন্নাহ সর্বপ্রথম সরকারিভাবে তার দ্বিজাতি তত্ত্ব উপস্থাপন করেন। তিনি এর আগেও দ্বিজাতি তত্ত্ব নিয়ে কথা বলেছেন, বাট সরকারিভাবে যে উপস্থাপনাটা সেটা কিন্তু আনুষ্ঠানিকভাবে 1940 সালের 22শে মার্চ পাঞ্জাবের লাহোরে তিনি বলেন। তো সেই লাহোর প্রস্তাবের মূল কথা ছিল কি, নিখিল ভারত মুসলিম লীগ দৃঢ়তার সাথে ঘোষণা করছে 1935 সালে ভারত শাসন আইনে যে যুক্তরাষ্ট্রীয় সরকার গঠনের পরিকল্পনা করা হয়েছে তা এদেশের বিদ্যমান পরিবেশ পরিস্থিতির জন্য অনুপযোগী ও অকার্যকর বিধায় তা ভারতীয় মুসলমানদের কাছে গ্রহণযোগ্য না। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে
সালে ভারত শাসন আইন অনুযায়ী যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় সরকার গঠনের পরিকল্পনাকে তারা নাকচ করে দিচ্ছে। ভারতবর্ষে বিদ্যমান বিভিন্ন দল, মত ও সম্প্রদায়ের সাথে পরামর্শ সাপেক্ষে 1935 সালের সংবিধান পুনর্বিবেচনা করা যেতে পারে। সমগ্র সাংবিধানিক পরিকল্পনা নতুনভাবে পুনর্বিবেচনা করা না হলে মুসলিম ভারত অসন্তুষ্ট হবে এবং মুসলমানদের অনুমোদন ও সম্মতি ছাড়া সংবিধান রচিত হলে কোনো সংশোধিত পরিকল্পনাও মুসলমানদের নিকট গ্রহণযোগ্য হবে না। তিনি তেজদীপ্ত কণ্ঠে ঘোষণা করেন যে নিখিল ভারত মুসলিম লীগের অধিবেশনের সুচিন্তিত মত অনুযায়ী সিদ্ধান্ত করা যাচ্ছে যে কোনো শাসনতান্ত্রিক পরিকল্পনা কার্যকর হবে না বা তা মুসলমানদের কাছে গ্রহণযোগ্য হবে না যদি তা নিম্নলিখিত মূলনীতির উপরে ভিত্তি করে রচিত না হয়। সেই মূলনীতিগুলো হচ্ছে কি, যে ভৌগোলিক দিক থেকে সংলগ্ন এলাকাগুলোর সীমানা নির্ধারণ করে এগুলোকে একাধিক অঞ্চল গঠন করতে হবে। অর্থাৎ ভৌগোলিকভাবে সংলগ্ন, কারণ আমরা যদি একটা যুক্তরাষ্ট্রীয় পরিকল্পনা করি, সেই যুক্তরাষ্ট্রীয় পরিকল্পনার একটা অন্যতম বৈশিষ্ট্য কি হচ্ছে, যে ভৌগোলিক সংলগ্নতা থাকা। এরপরে হচ্ছে প্রয়োজনবোধে সীমানার পুনর্বিন্যাস করে এমনভাবে সংগঠিত করতে হবে যেন ভারতের উত্তর পশ্চিম এবং পূর্বাঞ্চলের যেসব এলাকায় মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ সেসব এলাকাগুলোকে একত্রিত করে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র বা পূর্বাঞ্চলের স্বাধীন রাষ্ট্রসমূহ গঠন করা যাক, যাতে অঙ্গরাষ্ট্রগুলো স্বায়ত্তশাসিত ও সার্বভৌম হয়। এসব এলাকা এবং অঞ্চলের সংখ্যালঘু সম্প্রদায়ের সাথে পরামর্শ করে তাদের ধর্মীয়, সাংস্কৃতিক, অর্থনৈতিক, রাজনৈতিক, প্রশাসনিক ও অন্যান্য অধিকার ও স্বার্থ রক্ষার জন্য শাসনতন্ত্রে পর্যাপ্ত কার্যকরী ও বাধ্যতামূলক রক্ষা কবচের ব্যবস্থা করতে হবে এবং ভারতের অন্যান্য স্থানে মুসলমানগণ সংখ্যালঘু, সেসব স্থানে তাদের অন্যান্য সংখ্যালঘুদের ধর্মীয়, সাংস্কৃতিক, অর্থনৈতিক, রাজনৈতিক, প্রশাসনিক এবং অন্যান্য অধিকার স্বার্থ রাখার জন্য তাদের সাথে পরামর্শ করে শাসনতন্ত্র পর্যাপ্ত কার্যকরী এবং বাধ্যতামূলক রক্ষা কবচের ব্যবস্থা করতে হবে। অর্থাৎ এটা থেকে বোঝা যাচ্ছে যে মুসলমানরা যেখানে সংখ্যাগরিষ্ঠ হবে, মুসলমানরা যেখানে সংখ্যাগরিষ্ঠ সেই অঞ্চলগুলো নিয়ে একটা পৃথক রাষ্ট্র গঠন করা হবে এবং অন্যান্য ধর্মাবলম্বীরা সংখ্যালঘু হিসেবে বিবেচিত হলেও তাদের সব ধরনের অধিকার রক্ষা করা হবে। আবার মুসলমানরা যেখানে সংখ্যালঘিষ্ঠ সেখানেও তারা সংখ্যালঘিষ্ঠ হিসাবে তারা সেই সুবিধাগুলো পাবে। তাহলে আমরা এই মূলনীতি অনুযায়ী শাসনতান্ত্রিক পরিকল্পনা প্রণয়নের জন্য এই অধিবেশনে কার্যনির্বাহী কমিটিকে ক্ষমতা প্রদান করছে অঞ্চলগুলো যাতে চূড়ান্তভাবে নিজেদের এলাকায় প্রতিরক্ষা, বৈদেশিক বিষয়, যোগাযোগ, শুল্ক এবং অন্যান্য প্রয়োজনীয় বিষয়ে সকল ক্ষমতার অধিকারী হয় সেরূপ ব্যবস্থা থাকবে। তাহলে প্রস্তাবটি বিশ্লেষণ করলে এই নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলো আমরা পাই। সেটা হচ্ছে 1935 সালে প্রস্তাবিত যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা মুসলমানদের কাছে গ্রহণযোগ্য হবে না। এরপর হচ্ছে ভারতবর্ষে বিভিন্ন বিদ্যমান, অর্থাৎ ভারতবর্ষে যে বিভিন্ন দল, মত এবং সম্প্রদায় দল আছে তাদের সাথে পরামর্শ সাপেক্ষে 1935 সালের সংবিধান পুনর্বিবেচনা করা যেতে পারে। ভৌগোলিক দিক থেকে সংলগ্ন এলাকাগুলোকে পৃথক অঞ্চল হিসাবে চিহ্নিত করতে হবে। এসব অঞ্চলে ভৌগোলিক সীমানা প্রয়োজন মতো পরিবর্তন করে ভারতের উত্তর পশ্চিম এবং পূর্বাঞ্চলের সংখ্যাগরিষ্ঠ মুসলিম অধ্যুষিত এলাকাগুলোকে একত্রিত করে স্বাধীন রাষ্ট্রসমূহ গঠন করতে হবে। এরপরে হচ্ছে যে এ সকল স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্রের অঙ্গরাজ্যসমূহ হবে স্বায়ত্তশাসিত। ভারতের অন্যান্য হিন্দু অধ্যুষিত অঞ্চলগুলোর সমন্বয়ে পৃথক রাষ্ট্র গঠন করতে হবে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে শুধু যে মুসলমান সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে আলাদা রাষ্ট্র গঠন করা হবে তা না, অর্থাৎ হিন্দু সংখ্যাগরিষ্ঠের ভিত্তিতে হবে। অর্থাৎ পুরোপুরি এখানে ধর্মভিত্তিক যে জাতি গোষ্ঠীগুলো আছে তাদের জন্য স্বতন্ত্র অঞ্চল গঠন করা এবং তাতে স্বায়ত্তশাসন প্রদান করার বিষয়টি এখানে প্রাধান্য পায়।
তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আরও একটা বিষয়, যে ভারতের নবগঠিত মুসলিম রাষ্ট্রের সংখ্যালঘু সম্প্রদায়ের সাথে পরামর্শক্রমে তাদের সাংস্কৃতিক, শাসনতান্ত্রিক, অন্যান্য অধিকার এবং স্বার্থসমূহ সংরক্ষণের জন্য পর্যাপ্ত এবং বাধ্যতামূলক বিধান থাকতে হবে। দেশের যে কোনো ভবিষ্যৎ শাসনতান্ত্রিক পরিকল্পনায় উক্ত বিষয়গুলোকে মৌলিক নীতি হিসাবে গ্রহণ করতে হবে। অর্থাৎ সংখ্যাগরিষ্ঠ, সংখ্যালঘিষ্ঠ নির্বিশেষে সকলের যে মৌলিক অধিকারগুলো আছে, সেই অধিকারগুলোর ব্যাপারে স্বতন্ত্র ব্যাপারে শাসনতান্ত্রিক বিধিবিধান প্রণয়ন করা জরুরি। দেশে এরপরে দেখা যাচ্ছে অঞ্চলগুলোকে চূড়ান্তভাবে নিজেদের এলাকার প্রতিরক্ষা, বৈদেশিক বিষয়ে যোগাযোগ, শুল্ক এবং অন্যান্য প্রয়োজনীয় বিষয়ে সকল ক্ষমতার অধিকারী হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি শুধু যে স্বায়ত্তশাসন দেবে তা কিন্তু না, এছাড়াও যে প্রতিরক্ষা বিষয়গুলো আছে, সেই বিষয়গুলো, যেমন ধরো যে জরুরি যে বিষয়গুলো আছে, যেমন প্রতিরক্ষা, বৈদেশিক বিষয়, যোগাযোগ, শুল্ক, অন্যান্য প্রয়োজনীয় বিষয়ে সকল ক্ষমতার অধিকারী হতে হবে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে লাহোর প্রস্তাবের বিষয়গুলো দেখা যাচ্ছে যে বিগত দিনগুলোতে এই ভারত উপমহাদেশের প্রধান যে সমস্যা একটা হয়ে দাঁড়িয়েছে, সেটা হচ্ছে কি, যে এখানে মুসলিমরাও যেরকম সংখ্যাগরিষ্ঠ, হিন্দুরাও সেরকম সংখ্যাগরিষ্ঠ, সবাই সবার অধিকার রক্ষায় তৎপর, সবাই তার অস্তিত্ব রক্ষায়, অর্থাৎ যে জাতি যে নেতৃত্ব দিচ্ছে, সে তার নেতৃত্বের পুরো ভাগে বিষয়টা যেটা রাখছে সেটা হচ্ছে যে তার নিজ জাতির স্বার্থ। মুসলমানরা যেমন নিজ মুসলমানদের স্বার্থ রক্ষায় তৎপর, হিন্দু কংগ্রেসরাও তাদের হিন্দু জনগোষ্ঠীর স্বার্থ রক্ষায় তৎপর। অর্থাৎ কংগ্রেস যদিও বলেছিল যে তারা জাতি ধর্ম নির্বিশেষে নিরপেক্ষভাবে সকল গোষ্ঠী, সকলের নেতৃত্ব দেবে, সকলের স্বার্থের প্রতিনিধিত্ব করবে, কিন্তু সেই জায়গাটা থেকে তারা যখন সরে দাঁড়ায়, তখন মুসলমানরা তাদের উপরে আস্থা হারায়, তারা মুসলিম লীগ গঠন করে এবং পুরো ভারত উপমহাদেশ জুড়েই কিন্তু হিন্দু মুসলমানের স্বার্থ সম্পর্কিত যে দ্বন্দ্বটা, সেটা প্রকট হয়ে ওঠে। তারই ফলশ্রুতিতে লাহোর প্রস্তাবের অবতারণা ঘটে। তো নেক্সট ক্লাসে আমি তোমাদের সাথে লাহোর প্রস্তাবের গুরুত্ব এবং এই প্রস্তাবের যে ভবিষ্যৎ যে প্রেক্ষাপটগুলো, ভবিষ্যতে তারা কী প্রভাব ফেলেছিল, সেটা সম্পর্কে তোমাদের আমি পরের ক্লাসে আলোচনা করব। এ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো।